দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি ফখরুল ইসলাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘের ৮০তম অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যায় ও বেআইনি কোনো নির্দেশনা দেবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জনগণ দেশে নির্বাচিত সরকার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান উপদেষ্টার জাতিসংঘ ভাষণের প্রতিশ্রুতি শিরোনামে আমরা কথা বলতে দুজন অতিথি আছেন আমার সঙ্গে। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত, এবং আছেন ডক্টর আব্দুল আল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। আমরা গতকাল রাতে লক্ষ্য করেছি যে জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি তার দ্বিতীয়তম ভাষণ। সেখানে দেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন, একই সঙ্গে ফিলিস্তিন ইস্যু নিয়ে নানান ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। তার যে দিক নির্দেশনামূলক যে ভাষণ, সেটি আসলে কতটা জাতির জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা বলে মনে করছেন? ভাষণ তো ভাষণই, ভাষণের পর যে কি করছি আমরা সেটা হলো গুরুত্বপূর্ণ। ভাষণ খুব ভালো হয়েছে আমরা মনে করি। তো এখানে আপনি দ্বিতীয়তম ভাষণ বললেন, তো দ্বিতীয় নয়, যদি আমরা ইয়েতে ধরি, সাধারণ পরিষদের ভাষণ ধরি, তাহলে দ্বিতীয়। অন্যান্য অনেক ভাষণ তো উনি খালি নিয়মিত ভাষণ দিচ্ছেন, তো সুতরাং দ্বিতীয় ভাষণ বললে এটা ভুল মনে করা হতে পারে। কিন্তু সাধারণ পরিষদে তার দ্বিতীয় ভাষণ। গত বছর সাধারণ পরিষদে আরেকবার ভাষণ দিয়েছিলেন তার সরকার গঠনের ১.৫ মাসের মাথায়। হ্যাঁ, তো এখন যেগুলো আশা করা হয়েছিল যে কি বলবেন উনি, কি বলতে পারেন, সেগুলোই তিনি ইয়ে করেছেন। আগের থেকে এগুলো সবাই ইয়ে করছিল। যেমন সবচেয়ে প্রথম কথাই হলো যে দেশ নিয়ে কিরকম চলছেন, কি করতে চাচ্ছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেশের সম্বন্ধে, এবং বিশেষ বিশেষ কি করার চেষ্টা করছেন সেই সম্বন্ধে তিনি যে বলবেন সেটা ধারণা করে নিয়েছিলেন, এবং সেগুলোই তিনি করেছেন। তিনি খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে সময় মতো, মানে ফেব্রুয়ারি মাসের কথা যেটা বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করবার জন্য সরকার বদ্ধপরিকর এবং সেই কাজে এগিয়ে যাচ্ছে, এই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলেছেন। এর বাইরে যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে যে সরকার কি কি কাজ করার চেষ্টা করছে। হ্যাঁ, যে বিভিন্ন রকম সংস্কারের কথা বলেছেন, তারপর ন্যায়নীতি প্রতিষ্ঠার কথা বলেছেন, যে আন্দোলন, জুলাই আন্দোলন বলা হচ্ছে, যে জুলাই আন্দোলনের পরবর্তীতে এই অভ্যুত্থানটা হলো, বা পথ ধরে যে অভ্যুত্থানটা হলো, তার যে কি তাদের কি স্বপ্ন ছিল সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এই কথা বলছেন। সেগুলোই তো স্বাভাবিক, সেগুলি আশা করা যায়। কিন্তু এখানে একটা জিনিস, এখন যেহেতু প্রথম থেকে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পরিচিত, তারা নিজেরাই পরিচয় করিয়ে দিয়েছেন, এবং এখন একটা মোটামুটি একটা সময় নির্ধারণ করেছেন নির্বাচনের জন্য। এখন খুব লম্বা কিছু পরিকল্পনা করছেন, এটা করবেন সেটা করবেন, এটা বলাটা কতটুকু প্রয়োজন বা সাজে, সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এখন পর্যন্ত খুব বেশি কিছু যে করেছেন এটা তো আমরা দেখতে পাই না। হ্যাঁ, অনেক কিছু, অনেক বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই ঐক্যমত কি আসলে কি প্রতিষ্ঠা হয়েছে, নাকি সেগুলো কিছু জিনিস, নতুন নতুন কিছু ধারণা চাপিয়ে দিয়ে আমাদের রাজনীতিটাকে আরো জটিল করে তোলার একটা ব্যবস্থা হচ্ছে কিনা, সেইটাও চিন্তা করার বিষয় আছে। বরং সেইগুলো না করে যতটুকু করছেন, বা দৈনন্দিন যে সরকার চালিয়ে নেওয়া, দৈনন্দিন প্রশাসন চালিয়ে নেওয়া, এবং যেসব কাজ চলছিল সেই কাজগুলোকে চালিয়ে নেওয়া, এবং একটা ভালো নির্বাচন করে পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাটাই হওয়া উচিত তার প্রধান লক্ষ্য। এবং আমার মনে করছি আসলে তাই, কিন্তু তারপরে বলতে হয়, কারণ অনেক ক্লায়েন্ট আছে, তো সবাই নানান রকমের কথা শুনতে চান তার কাছে, সেই জন্য তিনি নানান কথা বলেন। তো সেই জন্য আমার মনে হয় যে উনি এইসব কথাগুলো বলেছেন, কিন্তু এগুলোতে খুব বেশি মিন করেন এটা এখন পর্যন্ত আমরা সেটা কোনো প্রমাণ পাই নাই। সুতরাং ওইগুলোর দিকে না আছে, আমরা এই যে ইলেকশনের ব্যাপারে যে কথাটা বলছি সেটার উপরে আমরা গুরুত্ব দিতে পারি। আরেকটি হলো যে আন্তর্জাতিক বিষয় সম্বন্ধে যেসব কথা বলেছেন, বা আন্তর্জাতিক বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক, যেমন রোহিঙ্গা বিষয়, সেটা অত্যন্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। যদি এখানে একটা রোহিঙ্গা বিষয় একটা উচ্চ পর্যায়ের একটা ইয়ে হবার কথা আছে, সম্মেলন হওয়ার কথা আছে সাধারণ পরিষদের ইয়ের আওতায়, তো সুতরাং সেটা যদি ভালো করে হয় এবং সেটা থেকে যদি ভালো কিছু ফল পাওয়া যায়, তাহলে আমরা মনে করব যে এটা একটা ভালো কাজ হলো। তো সেটার জন্য তিনি ওখানে উপস্থিত থাকবেন, সেটার কথা বলেছেন এখানে। আর তাছাড়া উনি ফিলিস্তিনের কথা জোর করে বলেছেন, কিন্তু এটার সাথে একটা জিনিস হয়ে গেছে যে
ফিলিস্তিনের কথা আমরা সবসময় জোর দিয়ে বলি, বাংলাদেশ সবসময় বাংলাদেশকে উচ্চকণ্ঠ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে। তো এবারে একটা জিনিস দেখা গেল যে ইসরায়েলের নেতানিয়াহু যখন বক্তৃতা দিতে উঠলেন তখন অনেক দেশের প্রতিনিধিরা হল ত্যাগ করে তাকে বয়কট করলো। তো বাংলাদেশ প্রতিনিধি দল বেশ গর্বের সাথে সেখানে জাঁকিয়ে বসেছিল বলে ছবিতে দেখতে পাচ্ছি। তো সেইটা আমাদের কাছে একটু ইয়ে লেগেছে যে না, বাংলাদেশ কি বসেছিল? হ্যাঁ, ছবি দেখলাম, আমি জানি না কতদূর সত্যি, আপনি খোঁজ নেন। কিছু ছবিতে দেখেছি যে বাংলাদেশ, না বাংলাদেশ উঠে যায়নি, আমি তো ছবি দেখলাম যে বাংলাদেশ বসে আছে। যাই হোক, সেটা ভুলভ্রান্তি, যদি বসে থাকে তাহলে সেটা আমাদের জন্য খুব একটা ভালো বিষয় হলো না, আমরা খুব মর্মাহত হলাম তাতে। আর যদি না, যদি তার অন্যদের সাথে তাল মিলিয়ে যদি উঠে যেয়ে থাকেন তাহলে আমি মনে করবো যে এটা একটা ভালো কাজ করেছেন। হ্যাঁ, আর আর তো কি জলবায়ু নিয়ে কথা বলেছেন, সেটা স্বাভাবিক, সেগুলোই তো বলার কথা। তো আন্তর্জাতিক বিশেষ বিষয়গুলো নিয়ে যা যা বলার সেগুলো তিনি বলেছেন, এগুলো আশা করা গিয়েছিল, এবং সুতরাং আমি বলবো যে তার একটা ভালো বক্তৃতা হয়েছে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কিন্তু এই বক্তৃতার চেয়ে আমাদের দেখতে হবে যে বক্তৃতার ফলো আপ কী হয়। তো এখন আমরা যেহেতু আমি যেভাবে বললাম তাতে তো আমরা খুব বেশি ফলো আপ আশাও করছি না, কিন্তু সময় তো বেশি নাই। সুতরাং দেখবো যে যেই একটা জিনিস যদি ঠিক মতন করতে পারেন, অন্য কিছু যেহেতু আমরা খুব দিক নির্দেশনা দেখছি না, কোনো তোড়জোড় দেখছি না, সুতরাং ওগুলো বাদ দিয়ে শুধুমাত্র যদি ইলেকশনটাকে সঠিকভাবে করতে পারেন, এটাও অন্তর্বর্তী সরকার, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার একটা লেগেসি হিসেবে, তার একটা সাফল্য হিসেবে চিহ্নিত হবে এবং লোকে তার জন্য তাকে মনে রাখবে। জি, ধন্যবাদ। আমি যেতে চাই ডক্টর আব্দুল আল মামুন স্যার, আপনার কাছে। জাতি হিসেবে আমরা আসলে কতটা সুস্পষ্ট বার্তা প্রধান উপদেষ্টার জাতিসংঘ ভাষণে পেলাম? না, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে নির্বাচনের যে বিষয়টি উনি আন্তর্জাতিক যে মঞ্চ, সর্বোচ্চ মঞ্চ, সেখানে উপস্থাপন করেছেন, এটি খুব আশাব্যঞ্জক একটি বিষয়। আমি তিনটি কারণ এটা বলছি। প্রথমত হচ্ছে যে এখনো আমরা দেখছি যে ফেব্রুয়ারিতে যদিও সরকার বারবার বলছে যে নির্বাচন অনুষ্ঠিত হবে যে কোনো মূল্যে, এবং সরকারের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশ না হলে একটা অস্থিতিশীল পরিবেশে যাবে, নিরাপত্তাহানি হবে, ক্রান্তি লগ্নে উপস্থিত হবে, নানান ভাষায় বলা হচ্ছে। সেটি তিনি যখন দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বললেন, এটি তার যে মনোভাব সেটিকে আরো নিশ্চিত করে, এবং আমরা নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা শঙ্কা তৈরি হচ্ছে এবং তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে, সেটি এক ধরনের একটি গুরুত্বপূর্ণ মেসেজ। ফয়েজ ভাই যেটা বললেন, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের উন্নয়ন সহযোগীরা আছে, আমাদের সাথে যাদের কূটনৈতিক সম্পর্ক আছে, এর বাইরেও আমাদের ফরেন এইড রিলেটেড ইস্যুস গুলো আছে, ইনভেস্টমেন্ট অনেক দেশের সাথে জড়িত, তারা সবাই কিন্তু এক ধরনের, আমি মনে করি দেশের মতো বাইরেও নির্বাচিত সরকার আসবে বা এই মুহূর্তে অনির্বাচিত সরকারটা সিনড্রোমের মধ্যে ভুগছে, এবং সবাই মোটামুটি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এটা ধরে নিয়ে এখন আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই মেসেজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে তিনটি ক্ষেত্রেই। একটি হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আমাদের উন্নয়ন সহযোগী যারা আমাদেরকে এডিবি বাস্তবায়নে সাহায্য করে, যেটি এখনো প্রায় 37% বা 40% আমাদের এডিবি। আর তৃতীয় হচ্ছে যে রাজনৈতিক পলিটিক্যাল স্টেটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে স্ট্র্যাটেজি থাকে, এটা ফয়েজ ভাই আরো ভালো বলতে পারবেন, যে কাজ চালিয়ে নেয়া, কিন্তু যখন নির্বাচন ঘোষণা করবেন তখন ওই দেশগুলো তারা অ্যাসেস করা শুরু করে যে কোন দল ক্ষমতায় আসতে পারে, কে বিরোধী দল হতে পারে, তারা তাদের স্ট্র্যাটেজি সাজানো শুরু করে। তাদের জন্য কিন্তু এই মেসেজটি গুরুত্বপূর্ণ। আর তৃতীয় যেটা বললাম যে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুবই দরকার, কারণ জুলাইয়ে যে আন্দোলনের কথা আমরা বলছি, এটার সাথে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সাথে একটা এমপ্লয়মেন্টের সম্পর্ক থাকে। আমরা 2034-এর মধ্যে $1 বিলিয়ন ইকোনমিতে যেতে চাই, সেটা যুক্ত থাকে। যদিও নর্মালি আমরা বলি যে একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নেগোসিয়েশন অর্থাৎ ইনসেপশন টু কনক্লুশন এই পিরিয়ডটা 3 থেকে 5 বছর। সেই ধরনের মেসেজগুলো যারা আন্তর্জাতিক বাজারে শ্রমমূল্য বৃদ্ধি, ওভারঅল উৎপাদন খরচ বৃদ্ধি, পার্টিকুলার আসিয়ান কান্ট্রিগুলোতে যেমন জাপান, চায়না আমাদের এখানে ইনভেস্ট করতে চায়, তাদের জন্য এটা খুব একটা স্ট্রং মেসেজ। আমাদের ইউকে, ইউএসএ কিন্তু ইনভেস্টমেন্ট এখানে আছে, তখন আশ্বস্ত হতে পারে তারা যে না, একটা নির্বাচন হচ্ছে, নির্বাচিত সরকার আসবে, স্থিতিশীলতা দেখতে পাবে। সেই 3টে পার্সপেক্টিভ থেকে কিন্তু কালকের এই ভাষণটা গুরুত্বপূর্ণ ছিল। চতুর্থ আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে আলোচনার বাইরে গিয়ে কোনো একটি পক্ষ আবার রাস্তায় চলে যাচ্ছে, যেটা আমি মনে করি আমরা যে নতুন সংস্কৃতি বিনির্মাণের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, তার শুরুটা হচ্ছে রাজনীতিবিদদের আচরণ এবং পরিশীলতার মাধ্যমে, তার বিপক্ষে বলে আমি মনে করি।
সেই জায়গাটাতে কিন্তু একটা মেসেজ যে সর্বোচ্চ পর্যায়ে যখন উনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, তার মধ্যে কয়েকটা জিনিস কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তাহলে নিশ্চয়ই জুলাই সনদের একটা বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে যে এক্সটেনশনটা হলো, আমরা কেউই চাই না যে এর পরে আর 1 মাসের পরে আর বাড়ুক। দ্বিতীয়ত হচ্ছে যে পিআর পদ্ধতি সহ নানান দল নিষিদ্ধ করা না করা অনেক আলোচনা আমরা শুনছি। যখন এটা উনি আন্তর্জাতিক অঙ্গনে কনফার্ম করলেন, তারা যদিও একটা ছোট অংশ, হয়তো একেবারে ছোট অংশ আশাহত হলেও অন্য অন্য বড় অংশ যারা রাজনীতির মাঠে, তারা কিন্তু খুব আশান্বিত হবে না। আমরা সাধারণ মানুষ হিসেবে এটা আশান্বিত হবে, এবং ওই যে অনিশ্চয়তার দোলাচল, সেক্ষেত্রে কিছুটা হলেও বা অনেকটাই এটা আশার সঞ্চার করবে। এই আমার চারের পয়েন্টটার ক্ষয়ে আরেকটা যুক্তি আছে, সেটি হচ্ছে যে আপনি যখন এরকম ফার্ম অবস্থানে থাকবেন, আপনি যদি নির্বাচনে আসলে যেতে চান এবং আপনি প্রার্থীও ঘোষণা করেছেন, তাহলে আপনি কিন্তু ধরে নেবেন যে আসলে পিআর বা অন্য জিনিসকে সামনে এনে সম্ভবত নির্বাচন পেছানো যাবে না। সো আমাকে নির্বাচনের প্রস্তুতিতে ফিরতে হবে, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ঘরে ফিরতে হবে, আন্দোলনে নয়। সেই আন্দোলনে কিন্তু আজকে প্রথম ফেজটা শেষ হলো গতকালকে। এখন আমরা দেখতে চাই, এবং সেখানে এটা একটা পাওয়ারফুল পান্স যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। এবং আমরা সবাই বিশ্বাস করি সম্ভবত আর্থসামাজিক যে অবস্থা, রাজনৈতিক যে অবস্থা, সবকিছু মিলে আমাদের ইউনূস স্যারও যে আর ক্ষমতায় থাকতে চান বা প্রলং করতে চান না, ক্ষমতায় থাকতে চান না বা প্রলং করতে চান না, এটা কিন্তু এখন ক্লিয়ার। তো সবকিছু মিলিয়ে দেশের অঙ্গন বাদ দিয়ে বহিরাঙ্গনের এই মেসেজটা ইম্পর্টেন্ট। সাথে আরেকটা জিনিস একটু যোগ করি আমি সাপ্লিমেন্টারি হিসেবে, নির্বাচন কমিশনও কিন্তু খুব জোর দিয়ে গত পরশুদিন বলেছে যে প্রচলিত ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে আমরা প্রস্তুতি গ্রহণ করছি, এবং তারা এখন সিভিল ডায়ালগে ইনভলভ। আগামীকাল আমারও নির্বাচন কমিশনে যাওয়ার কথা, যে নির্বাচন কিভাবে হবে না হবে একটা আমন্ত্রণ পেয়েছি। তো সবকিছু মিলে আমি এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে মনে করি। আরেকটি দিক আমরা যেটা ফয়েজ ভাই একটু টাচ করলেন, যে আমরা দেশে কি করছি, আমাদের গভর্নেন্স নিয়ে ইস্যু ছিল, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা নিয়ে বিষয় ছিল, মানবাধিকার, সুশাসন, এই জিনিসগুলোকে উনি তুলে ধরেছেন। জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার, তার রোল এখানে ইনভেস্টিগেশন, সেটাকে বলেছেন। নিবর্তনমূলক ব্যবস্থা যেন না হয়, সেখানে আমরা অলরেডি স্বাক্ষর করেছি, সেটার কথা উনি উল্লেখ করেছেন। সো বাংলাদেশকে যে এই যে জুলাই আন্দোলনের পরে যে নতুন করে উপস্থাপন করা বিশ্বের দরবারে, প্রথমবার উনি হয়তো বলেছেন যে এটা করব, এবার কিছু কিছু আলোচনা উনি করতে পেরেছেন, যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে অর্থনৈতিক সংস্কারের জায়গাটা উনি এনেছেন। আমার আরেকটা জিনিস ভালো লেগেছে, যে যদিও এটা মোস্টলি ডিপেন্ড করে দুটো দেশের মধ্যে, যে ইলিগাল মানিটা রিকভার করা, যেটা বাইরে যেটা চলে যায় সেই টাকাটা, এবং উনি বারবারই জোর দিয়েছেন যে সব দেশের মধ্যে এই একটা মতামতের সমন্বয় এবং মতামত এবং কাজের সমন্বয় থাকা দরকার। এবং একটা ভালো কথা উনি বলেছেন যে যে দেশগুলোতে টাকা পাচার হচ্ছে গরিব দেশগুলো থেকে বা বাংলাদেশের মতো দেশগুলো থেকে বা উন্নয়নশীল দেশগুলো থেকে, সে দেশের টাকাটা যে ডিপোজিট হচ্ছে, এটা গরিব মানুষের টাকা, এটা বঞ্চনা, শিকার বা দুর্নীতির মাধ্যমে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে, সেটা ডিস্ট্রিবিউশন করানো দরকার দারিদ্র বিমোচনের জন্য, উন্নয়নের জন্য। এই কথাটা আমার ভালো লেগেছে বক্তব্যের মধ্যে। ছোট্ট একটা প্রশ্ন রাখি, তাহলে আপনি উত্তর দিতে পারবেন, আলোচনা হতে পারে। সেটা হচ্ছে যে এই যে আশাটা, এই আজকেই তো বাংলাদেশ থেকে ছাড়া আরো অনেক দেশ থেকে টাকা পয়সা পাচার হয়ে গেছে, বহু সবাই জানে, কোথায় কোথায় যে জমা হয় সেটাও সবাই জানে। ইতিহাসে কি এখনো আছে যে সেই টাকাগুলো ফেরত দেওয়া হয়েছে? ওই জায়গাটা থেকে উনি ফার্স্ট হিট করেছেন, কিন্তু ওই সেইটা খেয়াল করতে হবে। সুতরাং ওই আশা পোষণ করাটা আমাদের কতটুকু, সেই অ্যালায়েন্সটা যদি করা যায়, যে ওই কনসোর্টিয়ামটা যদি করা যায়, বা ওই দেশগুলোকে উনি বলেছেন কিন্তু যে আপনারা যারা টাকাটা সংগ্রহে রাখছেন, এই টাকাটা গরিব মানুষের টাকা। এটা আমার ভালো লেগেছে, গোটা আলোচনার মধ্যে একটা হাইলাইট বলে আমি মনে করেছি। আরেকটা হচ্ছে তরুণদের আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, স্কিল ডেভেলপমেন্ট, সেখানে যেটা উনি বললেন যে এখন প্রয়োজন যে এটাকে এখন অ্যাকশন লেভেলে কিভাবে নিয়ে যায়। এটা দুটো পার্ট নর্মালি থাকে, দেশের অবস্থা, আন্তর্জাতিক ইস্যুগুলো। তবে ওভারঅল আমি যদি দেখি যে উনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন, জাতীয় সংঘে আমাদের শান্তিরক্ষা বাহিনীর রোল নিয়ে কথা বলেছেন। আমার আরেকটা জিনিস ভালো লেগেছে যে রিজিওনাল ইন্টিগ্রেশনের যেটা কথা, সার্ককে উনি ইদানিং সব বক্তৃতায় মোটামুটি আনছেন, অথবা এক্সপ্লিসিটলি বলছেন না যে কোন দেশ, সেটার কথা উনি বলেছেন। এবং মিয়ানমার এবং আমাদের যে প্রবলেমগুলো আছে, এটা যে একটা ভূমিকা রাখতে পারতো, রিজিওনাল ইন্টিগ্রেশন, রিজিওনাল ডেভেলপমেন্টে ভূমিকা রাখতে পারতো, সেটা উনি ওখানে আসিয়ানও যোগ দেওয়ার কথা বলেছেন। আর ক্লাইমেটে আমি আর একটু শক্ত বক্তব্য আশা করেছিলাম, যে আমাদের সাফারিংটা উনি হয়তো আর একটু ইলাবোরেটলি তুলে ধরবেন, আমাদের স্টেকটা আরো বেশি করে চাইবেন। এই জায়গাটা হতাশ করেছে বলবো না, বাট আমি মনে করি যে আর একটু স্ট্রং একটা বক্তব্য থাকলে সেটা ভালো হতো। সর্বশেষ যেটা যে আমার ভালো লেগেছে আর একটা জিনিস, যদিও উনি ফরেন আমাদের মাইক্রো ফাইন্যান্স এবং আমাদের সামাজিক ব্যবসাটার কথা বলেছেন,
এবং বলেছেন যে আমাদের যে 3-0 ওনার যে কনসেপ্ট সেটার কথা উনি বলেছেন। বাট এইগুলোতে আমি আরেকটু আশা করেছিলাম যে একটা করে লাইন যোগ করা, যে বাংলাদেশে কতটুকু ডেভেলপমেন্ট, যেহেতু উনি এটার প্রবক্তা, কতটুকু তার মাইক্রো ফাইন্যান্সের অনেক সফলতা আছে বাট ক্রিটিসিজমও আছে, সেই জায়গাটা, এবং একই সাথে সামাজিক ব্যবসার যে ধারণা সেটা আমাদের দেশে কতটুকু সফল হলো, কতটুকু এনগেজ করতে পারলাম, সেটা হলে ভালো হতো। বাট ওভারঅল আমি মনে করি ইট ওয়াজ এ গুড প্যাকেজ। এবং যেটা আমরা শুরুতে আলোচনা করলাম যে বাংলাদেশের নির্বাচন, আমাদের গভর্নেন্স, ইনস্টিটিউশনালাইজেশন, ট্রান্সফরমেশন, এই জিনিসগুলো আমি মনে করি যে ওনার বক্তব্যে ভালো হবে এবং যেটা আমাদের দেশের যে রাজনীতির বর্তমান পরিস্থিতি তাতে একটা মেসেজ উনি ক্লিয়ারলি দিতে পেরেছেন বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি একটু প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। মুশফি ফয়েজ আহমেদ, আপনার কাছে আসলে জানতে চাই যে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করে এই সরকার আসলে অগ্রগতি কতটা দেখেন? আমরা আসলে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান রয়েছেন তাকে আন্তর্জাতিকভাবে খুবই সুপরিচিত একজন মানুষ হিসেবে জানি, সেক্ষেত্রে আসলে আমরা কতটা আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্কে 14 মাসে উন্নয়ন করতে পারলাম? প্রশ্নটির উত্তর আমি নিতে চাই একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। মুশফি ফয়েজ আহমেদ, আপনার কাছে প্রশ্ন ছিল আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে আন্তর্জাতিক যে সুপরিচিতি, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের যে পারস্পরিক স্বার্থ রক্ষা এবং সম্পর্ক উন্নয়নে কতটা অগ্রগতি সাধন হলো বা করতে পারলো? এইটি একটা আমাদের কি বলা যায় আশাহত হওয়ার একটা বড় জায়গা। এটা সবাই আমরা আশা করেছিলাম তার যে পরিচিতি আন্তর্জাতিক মহলে, তার ফলে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো, এইটা একটা স্বপ্নও দেখানো হয়েছিল আমাদেরকে, কিন্তু সেই স্বপ্নটা সফল হয়েছে বলে মনে হয় না। উনি তো এই 13 মাসের, কেউ কেউ বলে 13টা সফর করেছেন বিদেশে। তো সেই সফর থেকে কি আসলো, কি অর্জন হলো, সেটা যখন আমরা দেখতে যাই তখন আমরা খুব বেশি কিছু দেখতে পারি না। হ্যাঁ, দ্বিপাক্ষিকভাবে তো নয়ই। যেমন তিনি লন্ডনে গেলেন, সেখানে ওদের প্রাইম মিনিস্টারের সাথে দেখা হলো না। তারপরে এখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলেন, সেখানেও যেমন, এমনকি জাপানে যেও যথেষ্ট পাওয়া গেল না। এরকম যখন হয় তখন কিভাবে আপনি করবেন যে তাকে সফল তো কেউ বলতে পারছে না। চীনে গেলেন, চীনের থেকে ফিরে এসে আবার চীনের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেল। হ্যাঁ, তো জাপানে যাওয়ার আগে বলা হলো যে এই পায়রা বন্দর, এটা তো একটা খাল বন্দর নাকি যেন একটা বলেছিল আমাদের একজন উপদেষ্টা। তো এইগুলো বললে চীনের সাথে সম্পর্ক ভালো থাকবে, চীনকে পায়রা দেওয়া হয়েছে এর বদলে। হ্যাঁ, তো কি বলে ওটা, মাতার বাড়ির বদলে। তো মাতার বাড়িকে বড় করে দেখানোর জন্য পায়রাকে ছোট করে দেখে আমাদের কি লাভ আছে? তো এই যে আমাদের যে কতগুলো অভাব, স্বাভাবিক খুব সাধারণ বুদ্ধির অভাব মনে হয়েছে আমার কাছে। এবং এগুলো করে করে আমরা সবার সাথে, যারা আমাদের সাথে, উনি যখন যেখানে গেছেন সেখানে সবাই খুব ভালো ভালো কথা বলেছে, কিন্তু তার কাউকে উনি সন্তুষ্ট করে আসতে পারেন নাই। এইটা আমার অবজারভেশন। সেটি কেন? সেইটা হলো যে, এক নম্বর হলো যে যথেষ্ট সত্যিকার ভাবে যথেষ্ট প্রিপারেশন নেওয়া হয় নাই। বাস বেশিরভাগ জায়গায় তো দেখা গেছে যে অন্য কোনো একটা প্রোগ্রাম এসে গেছে, সুতরাং ওখানে যাইতে হবে, সুতরাং তাদের সাথে যোগাযোগ করে একটা দাওয়াতের ব্যবস্থা করা হলো, সুতরাং সেটা তো আমি যথেষ্ট প্রিপারেশন নিয়ে যাওয়ার হলো না। তারপর ফিরে এসে মিথ্যা বলা হচ্ছে, অন্তত কাগজপত্রে দেখা, এটা বলা হচ্ছে ওটা বলা হচ্ছে, তারপর দেখা গেলো এগুলো কোনোটাই সত্যি না। যে প্রচারগুলো করা হচ্ছে, আমাদের যে প্রেস সেক্রেটারি একজন আছেন, তিনি যেসব যাই বলেন তাই এখন আর লোকে বিশ্বাস করে না। তাকে তো একটা নামও দিয়ে দেওয়া হয়েছে, তার মানে একটা নিকনেমও তাকে দেওয়া হয়েছে, সে নামটার উচ্চারণ করলাম না। কিন্তু এগুলোতে তো আর ভালো ফল হচ্ছে না। তো সুতরাং আমার মনে হয় যে এক নম্বর হলো চিন্তা ভাবনা করে করা উচিত। একেবারে যেটা না গেলেই নয়, কারণ আমাদের আসল সমস্যা কোথায়? এই যে পরে, অভ্যুত্থানের পরে আমাদের মূল কাজটা হলো দেশটাকে আবার একটা জায়গায় দাঁড় করানো, একটা অভ্যন্তরীণ রাজনীতি, অভ্যন্তরীণ অর্থনীতিকে স্থিতিশীল করে দাঁড় করানোর দরকার। সেই কাজটি বাদ দিয়ে ঘন ঘন বিদেশে গেলে কি আমাদের বাড়বে? লোকে আমাদের সম্বন্ধে কি ধারণা করবে? যে না, এরা আসলে দেশের কাজ করে না, এরা হলো নাম কামাইতে চায়। তো এইটা যখন লোকে ভাবতে শুরু করে তখন তারা আমাকে গুরুত্ব দিবে না। তো সুতরাং আমার মনে হয় যে এই কারণগুলো, যে অহেতুক বারবার বিদেশে ছুটে যাওয়ার কোনো দরকার নাই। দেশে বসেও বিদেশের সাথে সম্পর্ক ভালো রাখা যায়। আর সবখানে যে ওনাকে ছুটে যেতে হবে তা তো না, আরো অনেকজন আছেন যারাকে দুতিয়ালি করতে পাঠাতে পারেন তিনি। তো সুতরাং এইগুলো আমার মনে হয় চিন্তা ভাবনা করে করা উচিত। এই ঘন ঘন যে দেশেরকে অরক্ষিত রেখে, এটা তো এক ধরনের অরক্ষিত রাখা আর কি,
অরক্ষিত রেখে বারবার বাইরে যে খুব যে কিছু অর্জন করা গেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তো সুতরাং এটা আমি মনে করি যে আমরা আশাহত হয়েছি, এইটাই স্বাভাবিক বেশিরভাগ লোকে বলবে। এবং সেটার জন্য ওনার যে এত বড় একটা ইমেজ ছিল, সেই ইমেজটা কিন্তু দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে, সেই ইমেজটা বিলীন হয়ে যাচ্ছে, ফেইড হয়ে যাচ্ছে। তো সুতরাং এটার জন্য আর কাউকে তো দোষ দেওয়া যায় না, কারণ যেই আর যতজনই দায়ী থাকুক আসল দায়িত্ব তার, নেতৃত্ব তার, তাকে নিশ্চিত করতে হবে যে তার সাথে যারা কাজ করছে তারা ঠিক কাজ করছে, তারা যে ভুল করে তাদেরকে ঠিক করাও তার দায়িত্ব। সুতরাং আর শেষ হিসাবে সব দোষ যায় তার ঘাড়েই চাপবে, এবং যা কিছু ব্যর্থতা সেটার জন্য দায় তার ঘাড়ে চাপছে। তো সুতরাং তার সেই ইমেজটা যে খুব কাজে লাগছে, তাতে আমরা কারোর কাছ থেকে কিছুই অর্জন করতে পারছি না সেই হিসাবে। সুতরাং এবং ওইটা বোঝা উচিত যে ঠিক আছে, আমরা যখন বলছি যে অন্তর্বর্তী সরকার, তাহলে বড় বড় স্বপ্ন দেখিয়ে লাভ কি মানুষকে? যেটা করতে পারবো না সেটা স্বপ্ন দেখানোর দরকার কি? এই যে যেমন হঠাৎ করে কতগুলো জিনিস তৈরি করে, কি বলে, রাজনীতিতে কিছু সংস্কার করার নাম করে পিআর, তারপরে 2 কক্ষ, এগুলো বলছে, এগুলো ঝট করে করা যায় নাকি? এগুলো করে কি করা হচ্ছে? জটিল করে তোলা হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থার, যে এমনি জটিল পরিস্থিতি সেটাকে আরো জটিল করে তোলা হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এর ফলে কোনো ভালো ফল হবে না, মানুষ বিভ্রান্ত হবে, কিন্তু এর ফলে কোনো উন্নতি যে হচ্ছে তা তো না, সংস্কার সত্যি সত্যি হচ্ছে না। এই সংস্কার করবার অধিকার তো তাদের কারোই নাই সত্যিকার, যদি আমরা সেইভাবে দেখি। এই যে এইসব খুব বেসিক যে সংস্কারগুলোর কথা আমরা চিন্তা করি মাঝে মাঝে, সেগুলো করবার অধিকার তো এই সরকারের নাই। একেবারে শুরুতে যখন অভ্যুত্থান হয়েছিল তখন ঝটঝট করে কিছু করে ফেললে তখন হয়তো লোকে বাধা দিতে পারতো না, তাদেরও সেটা রাজ ছিল কিনা সেটা আলাদা কথা, কিন্তু তখন এক ধরনের রেভলিউশনারি লেজিটিমেসি একটা ছিল। এখন তো সেটা চলে গেছে, এখন তারা যা করতে হবে সবকিছুর জন্য আলাদা করে জবাবদিহির ব্যবস্থা করতে হবে। এখন কি পরিস্থিতি আরো জটিল হচ্ছে বলে মনে হয়? জটিল নিশ্চয়, যদি আমরা বেশি কিছু করতে চাই তাহলে জটিল হয়ে যাবে, আর যদি আমরা জিনিসটাকে সিম্পল রাখি, যেটা এখন মনে হচ্ছে যে না, অন্তত প্রধান উপদেষ্টা বুঝতে পারছেন যে আর কিছু ওগুলো করা সম্ভব না, সেজন্য উনি এই নির্বাচনটার উপরে বেশি জোর দিচ্ছেন। এইটা যদি ঠিক থাকে, এইখানে যদি থাকেন তিনি, তাহলে মনে হবে যে পরিস্থিতিটা অনেক জটিল হবে না। কিন্তু যে অন্যদের চাপে পড়ে উনি যদি অন্য কিছু বেশি করার চেষ্টা করেন, যেগুলো এখন করা ঠিক না, যেগুলো নতুন স্থায়ী সরকার এসে করবে, লোকজনের কি বলা যায়, লোকজনের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকে সহমত জোগাড় করে তারপরে করবে, তাহলে সেই জিনিসটাকে আমরা করতে পারবো। কিন্তু উনি যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এখন বিভিন্ন জন বলছে যে কোনো চাপিয়ে দেওয়া ঠিক হবে না, তো সেই জিনিসটাই আমার মনে হয় উনি যদি খেয়াল রাখেন তাহলে জিনিসটা আরো জটিল হয়ে যাবে না। কিন্তু যদি এটা ওটা অন্যদের বিভিন্ন জনের চাপে পড়ে চাপিয়ে দিতে চান, যেমন এনসিপি বলছে এটা করতে হবে, সুতরাং এনসিপি যেহেতু ওনার কাছের, কতটুকু কাছের আমরা জানি না, কিন্তু মনে করা হয় যে এনসিপি ওনার বেশ কাছের, তো এনসিপি বলছে বলে একটা কিছু করে ফেললেন, সেটা সঠিক হবে না। করতে হবে যে এটা করার যোগ্য এবং করা উচিত, এবং আমাদের সেই করার ক্ষমতা আছে, আমাদের লেজিটিমেসি আছে, সেটা বুঝে শুনে যদি করেন তাহলে আলাদা কথা। কিন্তু জাস্ট এনসিপি বলেছে বা জামাত বলেছে সেই জন্য এটা করা, এইটা আমি মনে করি যে এখান থেকে আমাদের এই আরো বেশি দূরবর্তী চিন্তা করে তারপর কাজগুলো করতে। ধন্যবাদ। আমি আবারও যেতে চাই ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার আপনার কাছে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নোবেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে অবস্থান, সেই তুলনায় আসলে বাংলাদেশ কতটুকু অর্জন করতে পারলো কূটনৈতিক সম্পর্ক বলি আর রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্র বলি? কিছু উনি যেটা বলেন তার সাথে আমি একটু কমপ্লিমেন্ট করি, বরং সেটা হচ্ছে যে আশা যতটা আমরা করেছিলাম হয়তো ততটা হয়নি, কিন্তু কিছু কিছু বিগ স্টেটমেন্ট উনি দিয়েছেন যেটা আগে অন্য নির্বাচিত সরকাররা হয়তো দিতে পারেননি, সেটা আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন ইস্যুতে, আঞ্চলিক ইস্যুতে, সেটি ঠিক, কিন্তু এটিকে একটি কার্যকরণের দিকে নিয়ে যাওয়া বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া বা সেটাকে ম্যাটেরিয়ালাইজ করা, সেই জায়গাটায় এক ধরনের ঘাটতি আমি দেখি। এটা দুটো কারণ হতে পারে। একটা, উনি একজন কূটনীতিক ছিলেন, উনি ভালো বলতে পারবেন যে প্রিপেয়ার্ডনেসটা, আমারও মনে হচ্ছে প্রিপেয়ার্ডনেসটা কম। আমি রিজিওনাল স্টাডিজ পড়াই, আমি জাপানিজ স্টাডিজ পড়াই, তো সেখানে যে ধরনের কূটনীতি আমরা জাপান বাংলাদেশ রিলেশনসের ক্ষেত্রে দেখি, আমি উদাহরণটা দেওয়ার জন্য দুঃখিত, একেবারে সাইড লাইনে, বাট আমাদের দুই দেশের যে সম্পর্ক আমরা বিকাশ হওয়ার ক্ষেত্র তার নেতৃত্বে দেখতে চেয়েছিলাম, এখন কিন্তু আমি জানি অধিকাংশ প্রজেক্ট এক ধরনের স্ট্যাটাস কোর মধ্যে আছে। উনি মাতারবাড়ি ডিপ সি পোর্টের কথা বললেন, কিন্তু ওটার সঙ্গে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট একটা বড় ইনিশিয়েটিভ জাপানের ওখানে আছে।
ইকোনমিক জোনগুলোতে এখন অন্যরকম ট্রাস্ট করে এখানে জাপানিজ ইনভেস্টমেন্ট আসার কথা ছিল। বরং জাপান যে জায়গাটায় ভীত, আমি খুব খোলাখুলি বলি, জাপান মনে করে যেখানে একটা সেকুলার স্টেটের নোশনের বাইরে গিয়ে, একটা মডারেট স্টেটের বাইরে গিয়ে এক ধরনের ইসলামিক অভ্যুত্থান হচ্ছে, যেটা মৌলবাদ বলে তারা বিশ্বাস করে। রিসেন্টলি একটা জাপান টাইমস এ নিয়ে আর্টিকেলও ছাপিয়েছে। এই জায়গাটা তো কূটনীতির এক ধরনের, উনি জাপান ঘুরে আসলেন, তাহলে এই জায়গাটা তো এক্সপেক্ট করেছিলাম আমি যে আমাদের ২৫০০ যে ইকোনমিক জোন হচ্ছে সেটা আরো বেশি জাপানিজ কোম্পানি আসবে। মাতারবাড়ি ডিপ সি পোর্ট এরিয়াতে যে আমাদের আরেকটা ইকোনমিক জোন হওয়ার কথা সেটা হবে। অন্যান্য যে লাইন 6-7 এক্সট্রা যে কাজগুলো হওয়া দরকার, স্টাডিগুলো হওয়া দরকার, আমাদের সুয়ারেজ লাইন, হাইওয়ে, এগুলোতে যে কাজ হওয়া দরকার, সেটা কিন্তু এক ধরনের একটু স্থবির অবস্থার মধ্যেই আছে। কেন এটা বললাম? কারণ উনি জাপান সফর করেছেন। একটা রিপোর্ট দেখলাম যে লাইন 5 অলরেডি মনে হচ্ছে যেটা এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্ট অপারেশন থেকে কিন্তু কথা ছিল যে তারা থাকবে, সেখান থেকে কিন্তু নেই। তার মানে ওই কনফিডেন্সটা, আমি কেসটা নিলাম এই জন্য, ফয়েজ ভাই সুন্দর করে অনেকগুলো উদাহরণ দিলেন, আমি কেসটা নিলাম এই জন্য যে উনি এটাতে আসলে খুব সফল হননি। ওনার সফরে গিয়ে কি হয়, একটা সর্বোচ্চ স্টেট লেভেলের সফরের পরে এই জিনিসগুলো আসলে ম্যাটেরিয়ালাইজ হয় বা ইস্যুসগুলো রিজলভ হয়, সেরকম কিন্তু কিছু একটা আমরা দেখিনি। অন দি আদার হ্যান্ড, আমি ওনার সামনে চায়না নিয়ে কথা বলার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চায়নার সাথে আমরা দেখছি যে বাংলাদেশের এনগেজমেন্টটা বাড়ছে, বাট ট্র্যাক টু ডিপ্লোমেসি বা পিপল টু পিপল কন্ট্যাক্টটা যে গতিতে বাড়ছে, সেই গতি বাড়ার পরে এই যে পিপল টু পিপল কন্ট্যাক্টের এক ধরনের বিস্ফোরণ ঘটেছে গত 1 বছরে, সেটাকে আপনি কোন ডাইরেকশনে নেবেন? এখন যে আপনি মংলা পোর্ট নিয়ে উনি যেটা বললো যে একটা কমেন্ট করে ফেলেন, বা আপনার জাপান চায়না সবসময় দুটো ডিফারেন্ট ইস্যু, কিভাবে হ্যান্ডেল করবেন তাদেরকে, ইনক্লুডিং ইউএসএ, ইন্ডিয়া, সেই জায়গাগুলোতে আপনার তো সফর করছেন, কিন্তু সেটা যে ডিফাইন করবেন এখানে আপনি প্রথম, তারপরে ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে সেটাকে আপনি আর আপনার নেগোসিয়েশন পাওয়ারের মধ্যে একটা কনসেনসাসে আসবেন, আবার এখানে এসে আপনি ইমপ্লিমেন্ট করেন। ফর ইফ আই এম রাও, দিস ইজ দি স্ট্র্যাটেজি নর্মালি ডিপ্লোম্যাটিক প্রসেসে হয়। সেই জায়গাটা একটা গ্যাপ আমি দেখি, বাট একেবারেই ব্যর্থ কিছু হচ্ছে না। বরং আমি আরেকটা দ্বিতীয় যেটা আমার পার্সপেক্টিভ, সেটা হচ্ছে যে হয়তোবা ওনার যে ইমেজটা সেটাকে তো কাজে লাগাতে হবে, সেটা যেন তার প্রিপেয়ার্ডনেস লাগবে। তাহলে ফরেন মিনিস্ট্রি সহ তা আমাদের ঢাকার কথা বলছি, বাইরে যে উইংগুলো আছে তারা কতটুকু ইফেক্টিভলি তার সফরগুলোকে কাজে লাগাতে পারছে, নাম্বার ওয়ান। আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, এই সফরগুলোর ক্ষেত্রে উনি আরো ভালো বলতে পারতেন। আমার জাস্ট ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যাসপেক্ট থেকে বলছি যে এমবাসিগুলোর এক ধরনের কিন্তু অ্যাসেসমেন্ট থাকে যে উনি আসবেন কিনা, কোন প্রোগ্রাম করবেন, কতটুকু অ্যাচিভমেন্ট হবে, অনেক ধরনের আলাপ আলোচনা হয়, তারপরে সর্বোচ্চ স্টেট লেভেলের প্রোগ্রাম এটা ফিক্সড হয়। তাহলে সেখানেও একটা কিন্তু প্রশ্ন থেকে যাবে যে আপনি আগেও আমরা দেখেছি যে প্রিপেয়ারনেসের অভাব, আগেও প্রশ্ন তুলতাম বা বায়াস, এখন আমরা দেখতে পাচ্ছি যে এ ধরনের যদি ঘটনাটা ঘটে, তাহলে আমরা যে কূটনীতির ক্ষেত্রে যে পরিবর্তন দেখতে চাইলাম, যে শক্ত কূটনীতি, একজন শক্ত ব্যক্তিত্বের নেতৃত্বে, সম্ভবত বাংলাদেশের পোস্টার ম্যান তার প্রেজেন্সে, তাহলে আমাদের কূটনীতি তো আরো ফ্লারিশ করার কথা ছিল। তার প্রবলেমটা বাড়ার কথা, একটি সম্ভাবনা ছিল সেই জায়গায় কতটা। তৃতীয় যেটা, এটা ভালো পয়েন্ট, আপনি আমার থার্ড পয়েন্ট ওটা ছিল আমার, যে উনি বিনিয়োগ নিয়ে অনেক চেষ্টা করেছেন এবং আমাদের একটা বড়, আমি পজিটিভলি বলছি যে বিগ শো হ্যাজ বিন স্টেজড আমাদের এখানে বাংলাদেশে হলো, সামিট যেটা করলো, বা টার্মটা ভুলে গেলাম, ইনভেস্টমেন্ট সামিট। তো সেখানে আমাদের বিদ্যার যে ভদ্রলোক এখন দায়িত্বে আছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি, আসলে ইজ এ গুড স্পিকার। এবং বলা হচ্ছে গতকালে উনি বলেছেন ওয়ান স্টপ সার্ভিস 16টা দেওয়া হচ্ছে, কিন্তু আমি জানি যে ওইটা কিন্তু কার্যকর হচ্ছে না। আমি জাপানের এফডিআই নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন কাজ করি, সম্ভবত সবচেয়ে বেশি এই এরিয়াতে লেখা আমারই। তো সেখানে কিন্তু আমি কোনো পরিবর্তন দেখছি না বা শুনছি না। সেটা কিন্তু আপনি করতে পারলেন না। আর মাথায় রাখতে হবে যে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আপনার যারা এক্সিস্টিং ইনভেস্টর, তারা কি বলছে ওই দেশের প্রসপেক্টিভ ইনভেস্টরকে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা সবসময় শুনি যে আমি ব্যাংককে যেটা শুনি, আমি বেইজিং এ যেটা শুনি, আমি লন্ডনে যেটা বাংলাদেশের ইনভেস্টমেন্ট সম্পর্কে শুনি, বা আমি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ক্যাপিটাল সিটিগুলোতে আমাদের অফিসগুলো থেকে যেটা শুনি, আর এখানে যখন ইনভেস্টররা আসে তার বাস্তব চিত্র এবং চরিত্র পুরোপুরি ভিন্ন। তাহলে আপনি বিডাকে শক্তিশালী করলেন 1 বছর, কিন্তু একেবারে খুব কম সময় না, আবার বেশি সময়ও না। তাহলে প্রমিস গুলো যদি আপনি দেখেন যে কতটা প্রমিসের জায়গা থেকে আপনাকে রিয়েলিটিতে আপনি আনতে পেরেছেন, অবশ্যই এটা সময় লাগবে এগুলো বাস্তবায়ন হতে, কিন্তু ওনার ইমেজকে কাজে লাগিয়ে, ইভেন আমাদের আশিক চৌধুরী সাহেব, যিনি আমি ওনার প্রশংসাই করে, অনেক চেষ্টা করছেন, হি ইজ এ গুড স্পিকার, অন্য লেভেলের প্রেজেন্টেশনকে নিয়ে গেছেন, কিন্তু বটলনেক গুলো তো লোকালি আপনাকে ডিল করতে হবে। আপনাকে পোর্ট, এনবিআর, বিভিন্ন রুলস রেগুলেশন, আমাদের ইনকনসিস্টেন্ট
যে ট্যাক্স দ্রুত পরিবর্তন হচ্ছে, আপনি এক একটা দেশকে এক একভাবে ট্রিট করছেন, আপনার সাপ্লাই চেইন ভেরি উইক, আপনি এখানে ফ্যাসিলিটি বাড়াবেন, আপনার এয়ারপোর্ট সার্ভিস, আপনার পোর্ট সার্ভিস, আপনার শিপমেন্ট, সবকিছু মিলিয়ে আপনি তো একটা জায়গায় যেতে হবে। ইভেন মাথায় রাখতে হবে কালচারালি কিন্তু আমাদের কালচার ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি না, ইভেন সোশিও কালচারাল আসপেক্ট থেকে, যে ঘোরাঘুরির জায়গা, সিকিউরিটি, বার, পাব, অন্যান্য ফ্যাসিলিটি, পর্যটন, সেটা আমাদের নাই। সো আপনি কিন্তু ওভারঅল শুধু ইনভেস্টমেন্ট বক্তব্য দিলে হবে না, এখন দেখতে হবে যে আপনি বিডা বা সরকারের যে সংস্থাগুলো এটার সঙ্গে জড়িত তারা কাজটা করতে পারলো না বা এই সুযোগটা মিস হয়ে গেল, সেখানে কিন্তু আপনার একটা দায়ভার বর্তায়। আরেকটা ফাইনাল পয়েন্ট যোগ করি যে ওনার ক্ষেত্রে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে নতুন বন্ধু সৃষ্টি বা নতুন অ্যালায়েন্স তৈরি। হ্যাঁ, সো অ্যালায়েন্স তৈরিতে আমার কিন্তু একটা আশা ছিল যে রিডিফাইন হবে অথবা নতুন ডেফিনেশন তৈরি হবে আমাদের কূটনীতিতে, নতুন নতুন জায়গা, নতুন নতুন রাষ্ট্র। কারণ আপনার ট্রেড এখন বোথ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, সেটা কিন্তু এখনো অল্প কয়েকটা দেশের উপর নির্ধারিত। আপনি 4-5টা মেইন প্রোডাক্ট এখনো আপনি ওই সিলেক্টেড দেশ থেকে আনছেন। আর যেটা করা উচিত ছিল, উনি তো অর্থনীতিবিদ, যে আমাদের এক্সপোর্ট বাস্কেট খুবই ছোট এবং মাত্র কয়েকটা প্রোডাক্ট, ডাইভার্সিফিকেশনের যে জায়গাটা, এবং সেখানে কিন্তু ওনার ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, সোশ্যাল বিজনেসের অনেকগুলো আইডিয়া আমরা জানি যে স্যার এগুলো নিয়ে সারা পৃথিবীতে বিখ্যাত। তাহলে তার যে বিনিশুত এই গাঁথার যে বিষয়টা, যে ইম্পোর্ট এখানে প্রোডাকশনের সাথে আন্তর্জাতিক মার্কেটে চেইন ডেভেলপ করে নিয়ে যাওয়া এক্সপোর্টে, এবং এক্সপোর্ট বাস্কেটটাকে এনলার্জ করা, সেটা কিন্তু এই জায়গাটাতে আমি মনে হয় যে আমরা ফেল করেছি। একই সাথে আপনার ইন্টারন্যাশনাল অ্যালাই যে ডেভেলপ করা, আমরা আফ্রিকার অনেক দেশ গ্রো করছে, তাদের ক্ষেত্রে অনেক চ্যাম্পিয়ন স্টোরিজ আছে, কিন্তু এইটাও কিন্তু আমি দেখলাম যে খুব বেশি আমরা কাজে লাগাতে পারি। ল্যাটিন আমেরিকা হি ইজ এ গুড ইমেজ, সেখানে কিন্তু খুব বেশি এক্সপ্যানশনে আমরা যাইনি। সবকিছু মিলে আমার ধারণা যে এখনো যতটুকু সময় আছে, সফর না বাড়িয়ে বরং যে সফরগুলো উনি করেছেন তার এভরি নিটিগিটি হ্যাজ টু বি ইভ্যালুয়েটেড, অ্যাট দি সেম টাইম যে ওগুলোর থেকে জিস তৈরি করে প্রত্যেকটা এমবেসি, হাই কমিশন যেখানে যা আছে তাদেরকে এটা নিয়ে কাজ করতে বলা উচিত, যেন ওনার যতটুকু সময় আছে এটাতে আমরা কাজে লাগিয়ে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, সেটা বিনিয়োগ, সেটা বাণিজ্য এবং ফরেন এডের ক্ষেত্রে যেন আমরা আরো ভালো করতে পারি, সেই প্রচেষ্টাটা করা উচিত। ধন্যবাদ। আমি আসবো, আমি একটু প্রশ্ন রেখে আবারও বিরতিতে যেতে চাই। মুন্সি ফয়েজ আহমেদ, মিয়ানমারের চলমান সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করেছে, তিনি জাতিসংঘ ভাষণে উল্লেখ করেছেন। রোহিঙ্গা সংকট আমাদের জন্য সবচেয়ে বড় একটি সংকটের জায়গা বাংলাদেশের জন্য। বাংলাদেশের রাজনৈতিক বা নির্বাচন এগুলো তো সমাধান হয়তো করবেন, হবে, কিন্তু সেই জায়গায় রোহিঙ্গা সংকট সমাধানে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আসলে কতটা সমাধানের জায়গায় অগ্রগতি অর্জন করতে পেরেছেন, সেই প্রশ্ন রেখে আমি বিরতি যেতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যায় থেকে ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যায় আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি মুন্সি ফয়েজ আহমেদ। আপনার কাছে প্রশ্ন ছিল যে রোহিঙ্গা সংকট আমাদের জন্য সবচেয়ে বড় সংকটের জায়গা, বর্তমান সরকারের উপর অনেক প্রত্যাশার জায়গা ছিল, সেক্ষেত্রে আসলে আর মাত্র যদি নির্বাচন ফেব্রুয়ারিতে ধরি, আর মাত্র এই সরকারের 5 মাস আছে, সেক্ষেত্রে আসলে কতটা সংকট সমাধান অগ্রগতি? প্রথম কথা, এই যে আপনি বললেন সবচেয়ে বড় সংকটের জায়গা, যখন আমরা বাইরে থেকে আসা সংকটের কথা চিন্তা করি তাইলে ইয়াস, কিন্তু আমাদের সবচেয়ে বড় সংকট তো আমাদের দেশের ভিতরের যে অবস্থা, যেটা উনি কথায় কথায় একটুটা বলেছিলেন, যে অভ্যন্তরীণ অর্থনীতি আমাদের ভঙ্গুর অবস্থায় আছে, সেটাকে সঠিক না করতে পারলে ইনভেস্টররা আসবে না। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যদি আমরা সারাক্ষণ একজন আরেকজনের পিছনে পিছনে লেগে থাকি, বিভিন্ন রকমের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করি, একটা অভ্যুত্থানের পরে সবাই একজোট হয়ে একটা কিছু করতে চেষ্টা করলে সেটা আগায়, কিন্তু না হলে যদি আমরা সাথে সাথে ভেঙে যাই, এখন তো আর মানুষ ওই অভ্যুত্থানের ব্যাপারে অত আগ্রহ আর দেখাচ্ছে না। জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই বিপ্লব ইত্যাদি যাই কিছু বলি, কিন্তু এখন সেটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে, সবাই ক্লেম করতেছে তারাই হলো এটার একমাত্র ইয়ে। কিন্তু তার ফলে কি হচ্ছে, যে আমাদের সবচেয়ে বড় সংকট হলো আমাদের দেশের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতিতে যে ভঙ্গুর অবস্থা, আর আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিতে যে ভঙ্গুর অবস্থা, আমরা কোনোটাই আমরা কিন্তু সত্যিকারভাবে ভালো করে অ্যাটেনশন দিতে পারছি না। এবং আমরা যখনই বিনিয়োগের কথা বলছি, বিনিয়োগ শুধু এই কারণে না, বিনিয়োগের আরেকটা বড় কারণই হলো যে কি বলে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তার কাছে লম্বা চড়া ইনভেস্টমেন্ট নিয়ে কেন আসবে লোকে? কারণ পরবর্তীতে যে আসবে সে কি করবে আমরা তো সেটা এখনো ভালো করে জানি না। তো সেই অপেক্ষায় সবাই আছে, চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে মানে যুক্তরাজ্য, ইউরোপ, সবাই কিন্তু অপেক্ষায় আছে। সবাই ভালো ভালো কথা বলবে, তার কারণ তাদের সবারই কিছু কিছু চলমান প্রকল্প আছে, সেইগুলো যাতে চলতে থাকে এবং সেগুলো যাতে স্থবির হয়ে না যায়। তারপরেও তো স্থবির হয়ে যাচ্ছে, যেটা বললেন প্রফেসর সাহেব, যে
এই যে জাপানের যেসব প্রকল্পগুলো সবগুলো আস্তে আস্তে স্থবির হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকমের প্রকল্প। তো সেইগুলো যাতে স্থবির না হয়ে যায় সেই জন্য সরকারের সাথে একটা সম্পর্ক রাখা, কারণ এই সম্পর্ক তো এই সরকার তো টিকছে না বেশি দিন, তারপরে তো তাকে চলে যেতে হবে। সুতরাং নতুন যে সরকার আছে তার সাথে তারা সময় নিয়ে আলাপ আলোচনা করে এগিয়ে যাবে। তখন আসবে ওই প্রশ্ন যে বিনিয়োগ কি হবে, নতুন নতুন কি কি প্রজেক্ট আসবে, সেগুলো তখন আসবে। এখন ওইটা নিয়ে বেশি চিন্তা করা এটাই উচিত। আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ, রোহিঙ্গা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ, যে এটা আমাদের সবচেয়ে বড় এক্সটার্নাল ক্রাইসিস। এইটা এখন মানে এই যে এতগুলো লোক আমাদের ঘাড়ের উপরে এসে বসছে, তাদেরকে আমরা রাখতে না পারি পুশব্যাক করতে, তো সেইটা হলো আমাদের জন্য বড়। এবং এইটার হলো কি দিনে দিনে এটা যে অর্থায়ন কমে যাচ্ছে, সেটার জন্য আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেইটার ব্যাপারে একটা অ্যাপিল রেখেছেন যাতে অর্থায়ন কমায় না দেওয়া হয়, যারা অর্থায়ন করছে তারা যাতে অর্থায়ন চালু রাখে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর যে ওইখানে যে ইয়েটা হচ্ছে, ওদের যে গৃহযুদ্ধ হচ্ছে মিয়ানমারে, সেই গৃহযুদ্ধের কি ফল হবে এটা বলা মুশকিল। একদিন একে দেখা যায় আগাচ্ছে, একদিন ওকে দেখাচ্ছে আগাচ্ছে। তো এইগুলো নিয়ে কিন্তু আমাদের কথা হলো যে আমাদের যদি আমরা দূরবর্তী হলেও আমরা যদি মনে করি যে একদিন না একদিন এই রোহিঙ্গারা প্রত্যাবাসিত হবে, তাহলে আমাদের আরাকানের সাথে, আরাকান আর্মি, রাখাইনের লোকজন এবং জানটা সবার সাথেই ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এবং আন্তর্জাতিক একটা প্রেশার তৈরি করতে হবে, চাপ, যে সবাই মিলে যাতে জানটার উপরে এবং আরাকান আর্মির উপরে চাপ তৈরি করে যে এদেরকে ফেরত নিতে হবে। সেটা যদি না হয়, সেটা করলে হবে দুই দিক থেকে লাভ। যে চীন যারা চেষ্টা করছিল বিভিন্ন সময় দেখি এগিয়ে আসছে, তারা আরো বেশি কার্যকরী ভূমিকা রাখার চেষ্টা করবে এটা সমাধানে, যে দেখবে যে অন্যরা এসে কিছু করে ফেলার আগে আমি করি, এইটা একটা চাপ সৃষ্টি হবে। আর এই চাপের কারণে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি এরা সবাই আবার ভালো করে চিন্তা করবে যে না, এই সমস্যার সমাধান একমাত্র হলো যে রোহিঙ্গাদের ফেরত নেওয়া এবং তাদেরকে পুরোপুরি পুনর্বাসিত করা। ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার আপনাকে শেষ করতে চাই। আমরা লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বহু আন্তর্জাতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন এই 14 মাসের এই সময়তে। আসলে আমাদের যে রোহিঙ্গা সংকট, সেটি সমাধান আসলে সরকার কতটা কার্যকরভাবে এগিয়ে যেতে পারলো? আজকে কেন জানি আমি যা বলতে চাচ্ছি আপনি সেই প্রশ্নটাই করছেন আমাকে। আমি একটু কমপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম যে আমি আসলে গত যে আলোচনাটা করলাম তার মধ্যে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গাটা, এটা ব্যক্তিগতভাবে আমার, এই জায়গাটা যে রোহিঙ্গা সমস্যার সমাধান। এবং সম্ভবত আমি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন বা অন্য কোনো দল থেকে হচ্ছেন, যেই হোক, কিন্তু ওনার বোধহয় সবচেয়ে একটা বড় সুযোগ ওনার সময়, এই যে প্রায় 2 বছর তার যে বিশাল পরিচিতি একেবারে জিরো। বরং অ্যাম্বাসেডর ফায়েদ যেটা বললেন যে আমাদের উচিত ছিল যে আরাকান আর্মি সহ অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা। এটা আমরা নিজেরাও লিখেছি, আমি কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না, অনেকদিন থেকে বলছি। এবং আমরা মাঝখানে শুনলাম যে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, আমরা এখানে চোরাচালান বেড়েছে, আমরা দেখলাম যে আবার এই আরাকানের এদেরকে দিয়ে বিভিন্ন ট্রেড করা হচ্ছে, অনেক ধরনের ইস্যু তৈরি হচ্ছে। সেই জায়গাটাতে কোনো যেমন উন্নতি নাই। আবার আন্তর্জাতিক পর্যায়ে কোনো একটা কমিটি গঠন, হাই পাওয়ার কোনো দেশের সাথে অ্যালায়েন্সে যাওয়া বা সমভাবাপন্ন, বন্ধু ভাবাপন্ন, উনি তো অনেক দেশ সফর করেন। আমরা ভুলে যাচ্ছি একটা জিনিস, ডক্টর ইউনূস নয় আজকে সরকার প্রধান, কিন্তু উনি আমাদের একটা পার্মানেন্ট অ্যাম্বাসেডর ইন্টারন্যাশনালি, বিভিন্ন ফোরামে, ওয়ান অফ দি বাঙালিজ হু হ্যাজ বর্ন ইন মেনি ইয়ার্স। তো সেক্ষেত্রে কিন্তু একেবারেই এই জায়গাটা একেবারে কোনো রকম উন্নতি হয়নি। এবং আশা করবো যে বাকি যে সময়টুকু আছে, গতকালও উনি পাওয়ারফুল স্টেটমেন্ট রোহিঙ্গাদের নিয়ে বলেছেন, কিন্তু তারপরে তো ফলো আপ করতে হবে, সেই জায়গাটা আমরা দেখছি না। বরং এটা একটা বড় বিস্ফোরা তৈরি হচ্ছে। আপনারা যদি ধারণা না থাকে তো 3টা জিনিস কুইকলি বলি, যে এদের যে ডে টু ডে মিল বা রেশন, সেটার টাকা কমছে। তার মানে এটা নানান রকম $6 এসছে। সো এটা নানান রকম প্রবলেম তৈরি করবে। তাদের জনসংখ্যার সাইজটা বাড়ছে। আর 3 নাম্বার হচ্ছে যে এ ধরনের যদি কূটনীতি হয় এবং কোনো ব্যবস্থা না হয়, তাহলে দেশের ভিতরে কিন্তু বড় একটা অ্যাটম বোম যার নাম রোহিঙ্গা আপনি ক্যারি করছেন, যেটা এই আমাদের ইউনূস স্যার হয়তো বা কিছুটা সমাধান বা আলোর পথ দেখাতে পারতেন। সেই জায়গাটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমরা আশা করবো যে আগামী যে কয়েকদিন সময়, 4 মাস 5 মাস যেটাই থাকুক, যদিও নির্বাচনের মোডে চলে যাবে গোটা দেশ, তারপরে আমরা আশা করি যে উনি এখনো চেষ্টা করবেন। এবং উনি একদম দ্রুত, কিন্তু আমি যদি ভুল না করি, নিয়োগ দিয়েছিলেন যে তার মেইন কাজটা হবে যে রোহিঙ্গা সমস্যার সমাধান করা, সেটাও কিন্তু মিজারেবলি ফেল করেছে। আমরা ওই জায়গাটাতে কোনো ফলাফল সেখানে সত্যি একটা কথা বলি, ওই যে যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এর জন্য রোহিঙ্গার বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে, পরে আবার তাকে নিরাপত্তা উপদেষ্টা করে এমন একটা কাজ করেছেন যে তাতে সেনাবাহিনীও তার উপরে খুশি না
পররাষ্ট্র মন্ত্রণালয় খুশি। বরং ওনাকে রোহিঙ্গা নিয়ে কাজের মধ্যে এই দুটো ইয়ে ফিল করতেছে যে তাদের যে কাজ সেখানে তাদের জায়গায় ঝগড়া বাঁধিয়ে দিলেন একটা, হস্তক্ষেপ করার একটা অবস্থা, এর ফলে সরকার আরো খারাপ অবস্থায় চলে। ওই জায়গাটা একদম খুবই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা, যে কোনো ওই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সে আবার আমার ব্যাচমেট, আমাদের ব্যাচে প্রথম হয়েছিলেন, সুতরাং তিনি খুব ব্যক্তি, ট্যালেন্টেড লোক, হ্যাঁ, কিন্তু কাজটা ভালো হয় নাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মাহমুদ স্যার এবং মুশফিক ফয়েজ আহমেদ, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।